ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলা। কার্তিকের শেষের দিক, তাই শীতের আমেজটা ভালোই টের পাওয়া যাচ্ছে। ঘন কুয়াশায় চাদর মুড়ি দিয়ে আছে পুরো ফুলতলা গ্রাম। ভোরের আজান ভেসে আসছে গ্রামের পশ্চিম পাড়ার মসজিদ থেকে। পাখিদের কিচিরমিচির শব্দে গ্রামের মানুষের ঘুম ভাঙতে শুরু করেছে। কিন্তু এই গ্রামেরই একটি বাড়িতে কারো চোখে ঘুম নেই, আছে শুধু এক বুক চাপা কান্না। সোহানদের টিনের চালের বাড়িটা গ্রামের মধ্যে বেশ নামকরা, সচ্ছল গৃহস্থ পরিবার। কিন্তু এই সুখের সংসারেও যে আগুন জ্বলছে তা বাইরের কেউ সহজে বুঝতে পারে না। বিছানা ছেড়ে জানলার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে আছে কাজল। তার চোখের কোণে জমে আছে নোনা জল। কুয়াশার চাদরে ঢাকা গ্রামটা তার কাছে ঝাপসা লাগছে, ঠিক যেমন ঝাপসা হয়ে আছে তার ভবিষ্যৎ। দীর্ঘ 5টি বছর কেটে গেল এই সংসারে। গোয়ালকারি গ্রাম থেকে যেদিন বেনারসি শাড়ি পরে পালকিতে চড়ে সোহানের হাত ধরে এ বাড়িতে এসেছিল, তখন তার কতই না স্বপ্ন ছিল। সোহান তাকে বলেছিল, কাজল, তোমাকে আমি রাজরানীর মতো রাখব। সোহান তার কথা রেখেছে, ভালোবাসার কোনো কমতি রাখেনি। কিন্তু কপালের লিখন কে খণ্ডাবে? 5 বছর হয়ে গেল, কাজলের কোল জুড়ে কোনো সন্তান আসেনি। গ্রামের মানুষ, আত্মীয় স্বজন আর সবচাইতে বড় কথা তার নিজের শাশুড়ি প্রতিনিয়ত তাকে বিষ মাখা কথা শোনায়। কাজল ওড়না দিয়ে চোখ মুছে অজু করার জন্য কলপারে গেল। ঠান্ডা পানি দিয়ে অজু করে জায়নামাজে দাঁড়ালো। প্রতিটা সিজদায় সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদল, হে দয়াময় আল্লাহ, তুমি তো সব জানো। গোয়ালকারি গ্রামের সেই চঞ্চল মেয়েটা আজ ফুলতলা গ্রামে এসে পাথর হয়ে গেছে। আমার কি কোনো দোষ ছিল আল্লাহ? ডাক্তার তো বলেছে আমাদের দুইজনের কোনো বড় সমস্যা নেই, তবে কেন আমার কোল খালি? আমার শাশুড়িমা আজ আলটিমেটাম দিয়েছেন, তিনি সোহানের দ্বিতীয় বিয়ে দেবেন। হে আল্লাহ, তুমি আমার সোহানকে আমার কাছে রেখো, আমি যে মরে যাব আল্লাহ। নামাজ শেষ করে কাজল রান্নাঘরে ঢুকল। মাটির চুলায় লাকড়ি ঠেলে দিল। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল, ঠিক যেমন জ্বলছে তার বুকের ভেতর। আজ তার শাশুড়ি রাবেয়া বেগম নাশতা খেতে খেতে কোনো একটা ঘোষণা দেবেন। গতকাল রাতে তিনি সোহানকে শাসিয়ে রেখেছেন। 7টা বাজতেই শাশুড়ির ঘর থেকে কাশির আওয়াজ এলো। কাজল তড়িঘড়ি করে গরম রুটি আর ভাজি নিয়ে শাশুড়ির দরজায় গিয়ে দাঁড়ালো। বুকটা তার টিপটিপ করছে। আম্মা, আসবো? ভয় ভয় ডাক দিল কাজল। রাবেয়া বেগম বিছানায় বসেছিলেন, হাতে তাসবিহ। কাজলের ডাক শুনে তিনি মুখটা এমনভাবে বাঁকালেন যেন কোনো অস্পৃশ্য কেউ তাকে ডাকছে। এতক্ষণ লাগে? নবাবজাদির কি ঘুম ভাঙে না? নাকি ভাবছিস বাচ্চা হয় না বলে আমি তোকে সারা জীবন বসিয়ে বসিয়ে খাওয়াবো? কাজল মাথা নিচু করে ঘরে ঢুকল। ট্রেটা শাশুড়ির সামনে রেখে বলল, না আম্মা, আমি ফজর নামাজের পরে উঠেছি। লাকড়িগুলো ভেজা ছিল, তাই আগুন জ্বালাতে দেরি হয়ে গেছে। এই নিন আপনার নাস্তা। রাবেয়া বেগম রুটির টুকরো মুখে দিয়েই ছুঁড়ে ফেলে দিলেন। ছি, এই রুটি খাওয়া যায়? পুরে তো কয়লা বানিয়ে ফেলেছিস। তুই কি চাস আমার প্রেশার বেড়ে যায়, আমি মরে যাই? আমি মরে গেলে তো তোর খুশি, তাই না? তখন আর কেউ সোহানের দ্বিতীয় বিয়ের কথা বলবে না। কাজলের চোখে পানি এসে গেল। সে মেঝেতে বসে পড়া রুটির টুকরাগুলো তুলতে তুলতে বলল, আম্মা, বিশ্বাস করেন আমি অনেক সাবধানে বানিয়েছি, হয়তো চুলার আঁচটা বেশি ছিল। ওরে, আমার মুখের ওপর কথা! চিৎকার করে উঠলেন রাবেয়া বেগম। গোয়ালকারের মেয়েরা কি সব এত বেয়াদব হয়? শোন বেয়াদব মেয়ে, ভালোই ভালোই বলছি, নিজের রাস্তা মাপ। সামনের শুক্রবারে আমি মিমকে দেখতে যাব। আমার বোনের মেয়ে, দেখতে যেমন পরীর মতো তেমনই বংশীয় মেয়ে, তোর মতো অপয়ানা। আমার বংশের বাতি দরকার। সোহান যদি মায়ের দুধে দাবি রাখতে চায় তবে এই বিয়ে তাকে করতেই হবে। এমন সময় সোহান লুঙ্গি ঠিক করতে করতে রুম থেকে বের হলো। মায়ের চিৎকার শুনে সে বিরক্তি নিয়ে মায়ের ঘরে ঢুকল। সোহান দেখতে বেশ সুঠাম দেহের অধিকারী, লম্বা আর ফর্সা, কিন্তু মায়ের সামনে সে সবসময় একটু অসহায়। সোহান কাজলকে মেঝেতে বসে কাঁদতে দেখে মায়ের দিকে তাকালো। মা, সকালবেলা কি শুরু করলে? প্রতিদিন এক ক্যাচাল ভালো লাগে না। কাজল তো সারাদিন খাটছে, রুটি একটু পুড়লে কি এমন হয়? রাবেয়া বেগম ছেলের দিকে আগুনের দৃষ্টিতে তাকালেন। চুপ কর তুই, বউয়ের আঁচল ধরা পুরুষ। 5 বছর হয়ে গেল একটা বাচ্চার মুখ দেখাতে পারলি না। গ্রামের মানুষ আমাকে বাজা শাশুড়ি বলে ডাকে। আমার কি শখ নেই নাতি নাতি কোলে নেওয়ার? শোন সোহান, সোজা কথা, তুই যদি বিয়ে না করিস তবে আমি আজই বিষ খাবো। তখন দেখব তোর এই বাজা বউ তোকে কিভাবে সুখে রাখে। মায়ের মুখে বিষ খাওয়ার কথা শুনে সোহান চুপসে গেল। সে মায়ের পা জড়িয়ে ধরল। মা, তুমি এসব অলক্ষণে কথা বলো না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আমরা তো চেষ্টা করছি। কাজলের কি দোষ বলো? দোষ কার আমি জানি না। রাবেয়া বেগম পা ছাড়িয়ে নিলেন। আগামী শুক্রবার আমরা মেয়ে দেখতে যাব, তুই যাবি আমার সাথে। যদি না যাস তবে আমার মরা মুখ দেখবি। যা এখন, চোখের সামনে থেকে দূর হ। সোহান কাজলের হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে গেল। ঘরে ঢুকে কাজল সোহানের বুকে আছড়ে পড়ল। কান্নায় তার শরীর কাঁপছে। ওগো আম্মা, সত্যি সত্যি তোমার বিয়ে ঠিক করেছেন? সামনের শুক্রবারে নাকি মিমকে দেখতে যাবেন? আমি এখন কোথায় যাব? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। আমার বাপের বাড়ির মানুষগুলো শুনলে কি বলবে? বলবে স্বামী ধরে রাখতে পারিনি। সোহান কাজলের মাথায় হাত বুলিয়ে দিল। তার নিচের চোখও ছলছল করছে। সে কাজলের চিবুক তুলে ধরল।
কাজল, তুমি পাগল হয়েছ? মা রাগ করে বলেছে আমি বেঁচে থাকতে তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করব না। মিম কেন, কোনো রাজকন্যা এলেও না। তুমি শুধু একটু ধৈর্য ধরো, আল্লাহ নিশ্চয় আমাদের দিকে তাকাবেন। কাজল সোহানের চোখের দিকে তাকালো। এই মানুষটার চোখে সে ভালোবাসা দেখতে পায়, কিন্তু সে এটাও জানে সোহান তার মাকে কতটা ভয় পায়। মায়ের জেদের কাছে সোহানের ভালোবাসা কি টিকবে, নাকি ভেসে যাবে কাজলের সংসার? ওদিকে রান্নাঘরে তখনও চুলা জ্বলছে, কিন্তু কাজলের মনে হলো সেই আগুনের চেয়েও বেশি তাপ আজ তার সংসারে লেগেছে। দুপুরে রান্না চড়াতে হবে, কিন্তু কাজলের হাত চলছে না। সে জানে আজ দুপুরেও তাকে খাবারের সাথে শাশুড়ির কটু কথা হজম করতে হবে। দুপুরের তপ্ত রোদ ফুলতলা গ্রামের মেঠো পথ পুড়িয়ে দিচ্ছে, ঠিক যেমন পুড়ছে কাজলের ভেতরটা। সকালের সেই ঝগড়ার পর থেকে বাড়িতে কবরের নিস্তব্ধতা। রাবেয়া বেগম নিজের ঘরে গুম হয়ে বসে আছেন, আর সোহান লজ্জায় ও কষ্টে স্ত্রীর সামনে তাকাতে পারছে না। কাজল জোহরের নামাজ শেষ করে জায়নামাজে বসে আছে, তার হাতে পবিত্র কোরআন শরীফ। সে সূরা আশ-শুরার বাংলা অর্থ পড়ছে। তার চোখ আটকে গেল 49 ও 50 নম্বর আয়াতে, যেখানে মহান আল্লাহ তাআলা বলেছেন, আসমান ও জমিনের রাজত্ব একমাত্র আল্লাহরই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা তাদেরকে পুত্র ও কন্যা উভয় দান করেন, এবং যাকে ইচ্ছা বন্ধা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, ক্ষমতাশীল। আয়াতটি পড়ে কাজলের চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগলো। সে বিড়বিড় করে বলল, হে মাবুদ, সন্তান দেওয়া না দেওয়া তো তোমার হাতে। তুমি আমাকে বন্ধা করেছ, এতে আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু এই পরীক্ষার ভার সইবার শক্তি যে আমার নেই দয়াময়। হজরত জাকারিয়া আলাইহিসসালাম বার্ধক্যে পৌঁছেও তোমার রহমত থেকে নিরাশ হননি, আমিও নিরাশ হব না। তুমি আমার শাশুড়ির মনটা ঘুরিয়ে দাও। এমন সময় রাবেয়া বেগমের গলা শোনা গেল, বউ, ও বউ, নবাবজাদি কি এখনো নামাজে বসে থাকবে, নাকি দুপুরের খাবার জুটবে না আজ? কাজল তাড়াতাড়ি চোখ মুছে রান্নাঘরের দিকে ছুটল। হাতের ভারী নামাতে নামাতে তার মনে পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন। যে ধৈর্য ধারণ করে তার জন্য রয়েছে সুসংবাদ। কাজল মনে মনে বলল, আমি ধৈর্য ধরব, দেখি আমার কপালে কি লেখা আছে। দেখতে দেখতে শুক্রবার চলে এলো। ফুলতলা গ্রামের আকাশে আজ মেঘের ঘনঘটা। জুম্মার নামাজের পর সোহান মসজিদ থেকে ফিরল। তার মুখটা আথার হয়ে আছে। রাবেয়া বেগম আজ খুব সেজেছেন। আলমারি থেকে বের করেছেন তার সবচাইতে দামি শাড়িটা। সোহানকে দেখে তিনি কড়া গলায় বললেন, কিরে, এখনো পাঞ্জাবি পরিসনি? ভুলে যাস না, আজ আমরা মিমকে দেখতে যাব। কথা দিয়েছে আমার বোনকে, না গেলে আমার মান সম্মান থাকবে না। সোহান অসহায় চোখে কাজলের দিকে তাকালো। কাজল তখন আলনা থেকে সোহানের পছন্দের নীল পাঞ্জাবিটা পেরে আনলো। এই পাঞ্জাবিটা গত ঈদে কাজলই নিজের জমানো টাকা দিয়ে সোহানকে কিনে দিয়েছিল। পাঞ্জাবিটা সোহানের হাতে তুলে দিতেই কাজলের হাতটা কেঁপে উঠল। এক ফোঁটা গরম চোখের পানি পাঞ্জাবির বুকে পড়ল। সোহান ফিসফিস করে বলল, কাজল, আমাকে মাফ করে দাও। আমি মায়ের জেদের কাছে হেরে যাচ্ছি, কিন্তু তুমি বিশ্বাস করো, আমার মনটা শুধু তোমার কাছেই পড়ে থাকবে। কাজল ম্লান হাসল। এক বুক কষ্ট চেপে সে বলল, ছি, মাফ চাইবেন না। মায়ের মনে কষ্ট দেওয়া মহাপাপ। আপনি যান, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। মনে রাখবেন, বিপদ ও মুসিবত মুমিনের গুনাহ মাফ করে। হয়তো এটাই আমার গুনাহ মাফের উসিলা। সোহান মায়ের সাথে বেরিয়ে গেল। কাজলের মনে হলো সোহান যেন তার কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। বালিয়াডাঙ্গি পার হয়ে গাড়ি ছুটছে মিমদের বাড়ির দিকে। সোহানের মনে বিন্দুমাত্র আগ্রহ নেই। সে শুধু জানলার বাইরে তাকিয়ে কাজলের সেই ম্লান মুখটা ভাবছে। মিমদের বাড়িতে যখন তারা পৌঁছালো তখন আসরের আজান দিচ্ছে। মিমের মা রাবেয়া বেগমের বোন তাদের সাদরে গ্রহণ করলেন। ড্রয়িং রুমে নানা রকম খাবারের আয়োজন। কিছুক্ষণ পরই মিমকে আনা হলো। মিম দেখতে মাশাআল্লাহ পরীর মতো সুন্দর, ফর্সা গায়ের রং, লম্বা চুল, কিন্তু তার চালচলনে একটা উগ্র ভাব আছে। সে এসে সালাম দিল না, উল্টো সোফায় পা তুলে বসল, হাতে দামি স্মার্টফোন। রাবেয়া বেগম মিমের রূপ দেখে গলে গেলেন। তিনি ভাবলেন, এই মেয়ে ঘরে আসলে তার বংশের নাম উজ্জ্বল হবে। রাবেয়া বেগম সোহানকে খোঁচা দিয়ে বললেন, কিরে, দেখছিস না মিমকে? কেমন লাগলো? সোহান মাথা নিচু করে বলল, মিম হঠাৎ চিবিয়ে চিবিয়ে কথা বলল, খালাম্মা, একটা কথা আগেই বলে রাখি, আমি কিন্তু গ্রামের সব ক্ষেত খামারের কাজ করতে পারবো না। আমার আলাদা ঘর লাগবে, আর সোহান ভাইকে আমাকে নিয়ে শহরে শিফট হতে হবে। আর হ্যাঁ, ওই আগের বউকে কিন্তু বাপের বাড়ি পাঠিয়ে দিতে হবে। আমি কোনো সতীনের সাথে এক ছাদের নিচে থাকবো না। মিমের কথা শুনে সোহান চমকে উঠল। এত বড় স্পর্ধা! বিয়ের আগেই সে শর্ত দিচ্ছে কাজলকে তাড়ানোর। কিন্তু অবাক কাণ্ড, রাবেয়া বেগম এতে রাগ করলেন না, বরং হেসে বললেন, হারে পাগলি, তুই যা চাইবি তাই হবে। ওই বাজা বউকে আমি এমনিতেও রাখবো না। তুই শুধু আমার ঘরে একটা নাতি দে। সোহানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে ভাবল, মা এটা কি বলছেন? কাজলের মতো লক্ষ্মী বউকে তাড়িয়ে এই উগ্র মেয়েকে আনবে? যে মেয়ের বিয়ের আগেই শাশুড়িকে শর্ত দেয়, সে কি কখনো সুখের সংসার করবে? সোহান কিছু বলতে চাইল, কিন্তু মায়ের কড়া চোখের ইশারায় চুপ করে থাকলো। আংটি পরানো হলো মিমের হাতে। ঠিক হলো আগামী মাসেই বিয়ে।
ফেরার পথে গাড়িতে রাবেয়া বেগম খুব খুশি। তিনি সোহানকে বললেন, দেখলি, একেই বলে মেয়ে, যেমন রূপ তেমন তেজ। কাজলের মতো মরা কান্না নেই। এবার আমার কপাল খুলল। সোহান মনে মনে বলল, মা, কপাল খুলল না, কপাল পুড়ল। তুমি সোনার পুতুল আনতে গিয়ে হীরা হারাচ্ছ, কিন্তু এই ভুলের মাসুল তোমাকে একদিন দিতে হবে মা। গাড়ি যখন ফুলতলা গ্রামে ঢুকলো তখন সন্ধ্যা নেমেছে। কাজল সদর দরজায় দাঁড়িয়ে আছে। তার চোখে এক আকাশ আতঙ্ক। সোহান কি মিমকে পছন্দ করেছে? বিয়ে কি ঠিক হয়ে গেল? সোহান গাড়ি থেকে নেমে সোজা ঘরে ঢুকে গেল। রাবেয়া বেগম কাজলের সামনে দিয়ে গটগট করে হেঁটে গেলেন। তার মুখে বিজয়ের হাসি। যাওয়ার সময় শুধু বলে গেলেন, ও বউ, তোর দিন শেষ, নতুন বউয়ের জন্য ঘর খালি করার প্রস্তুতি নে। কাজল দরজার চৌকাঠে বসে পড়ল। তার কানে বাজতে লাগলো আল্লাহর সেই বাণী, নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি আছে। সূরা ইনশিরাহ আয়াত 6। সে আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, এই অগ্নি পরীক্ষা থেকে তুমি আমাকে উদ্ধার করো, আমার সংসারটা ভেঙে দিও না দয়াময়। বিয়ের দিন যতই এগিয়ে আসছে ফুলতলা গ্রামের এই বাড়িতে ততই যেন বিষাদের ছায়া নামছে। রাবেয়া বেগম অবশ্য খুশিতে মাটিতে পা ফেলছেন না। তিনি সারা গ্রাম ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছেন, আমার ছেলের জন্য পরীর মতো বউ আনছি, সেই বউ এসে আমার ঘর আলো করে রাখবে। কাজল এখন আর কাঁদে না। তার চোখের পানি যেন শুকিয়ে গেছে, সে পাথর হয়ে গেছে। সে শুধু নীরবে সংসারের সব কাজ করে যায়। সোহান কাজের ফাঁকে ফাঁকে কাজলের দিকে তাকায়, কিন্তু কিছু বলার সাহস পায় না। সে জানে এই বাড়িতে তার মায়ের হুকুম ছাড়া গাছের পাতাটিও নড়ে না। বিয়ের আর মাত্র 2 দিন বাকি। বালিয়াডাঙ্গি বাজার থেকে নতুন বউয়ের জন্য গয়না আর শাড়ি কিনে আনা হয়েছে। রাবেয়া বেগম নিজের ঘরে বসে সেই শাড়িগুলো নেড়েচেড়ে দেখছিলেন। হঠাৎ তার মনে হলো মাথাটা কেমন যেন ঘুরছে, চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। তিনি চিৎকার দিতে চাইলেন, সোহান, সোহান রে, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হলো না। জিহ্বাটা জড়িয়ে গেল। তিনি ধপাস করে মেঝের উপর পড়ে গেলেন। বিকট শব্দ শুনে দৌড়ে এলো কাজল। আম্মা, আম্মা, কি হলো আপনার? কাজল শাশুড়ির মাথাটা কোলে তুলে নিল। রাবেয়া বেগমের মুখ বেঁকে গেছে, একদিকের হাত পা নড়ছে না। কাজল চিৎকার করে ডাকলো, ওগো, জলদি আসো, আমার কি যেন হয়েছে। সোহান দৌড়ে এসে মাকে এই অবস্থায় দেখে হতভম্ব হয়ে গেল। দেরি না করে তারা রাবেয়া বেগমকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে বললেন, ওনার বড় ধরনের স্ট্রোক হয়েছে, শরীরের এক পাশ প্যারালাইসিস বা অবশ হয়ে গেছে। এখন থেকে উনি আর একা একা হাঁটতে বা টয়লেটে যেতে পারবেন না। সবসময় বিছানায় থাকতে হবে এবং ওনার প্রচুর সেবা যত্ন লাগবে। ডাক্তারের কথা শুনে সোহানের মাথায় আকাশ ভেঙে পড়ল। রাবেয়া বেগমকে বাড়িতে নিয়ে আসা হলো। যে মানুষটা সকালবেলা বাঘের মতো গর্জন করত, বিকেলে সে বিছানায় পড়ে থাকা এক অসহায় শিশু। মলমূত্র সব বিছানাতে করতে হচ্ছে। পরদিন সকালে মিম খবর পেয়ে তাদের বাড়িতে এলো। সাথে মিমের মাও আছেন। রাবেয়া বেগম তখন বিছানায় শুয়ে গোঙাচ্ছিলেন। ঘর থেকে ওষুধের গন্ধ আর রোগীর শরীরের গন্ধ বের হচ্ছিল। মিম ঘরে ঢুকেই নাকে ওড়না চাপা দিল। তার কপালে বিরক্তির ভাঁজ। সোহান মিমকে দেখে বলল, মিম, দেখো মায়ের কি অবস্থা, ডাক্তার বলেছে অনেক সেবার দরকার। মিম নাক সিটকে বলল, ইস, কি বিশ্রী গন্ধ। সোহান ভাই, খালাম্মার তো মনে হয় আর ভালো হওয়ার আশা নেই। এই অবস্থায় আমি এই বাড়িতে বিয়ে করতে পারবো না। সোহান অবাক হয়ে বলল, মানে? মা অসুস্থ তাই বলে তুমি বিয়ে করবে না? আর মায়ের সেবা তো আমরা সবাই মিলে করব। মিম ধমক দিয়ে উঠল, শোনেন, আমি মডার্ন মেয়ে, আমি এই পচা গন্ধের মধ্যে থাকতে পারবো না। আর সারাদিন বিছানায় পড়ে থাকা শাশুড়ির পায়খানার প্রস্রাব পরিষ্কার করার জন্য আমি আসিনি। আমার জীবনটা আমি নষ্ট করতে পারবো না। মা, চলো এখান থেকে, এই বাড়িতে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। মিমের মাও মেয়ের সাথে তাল মিলালেন। হ্যাঁ বাবা সোহান, আমার মেয়েটা খুব শৌখিন, এসব রোগীর সেবা করা ওর দ্বারা হবে না। তোমরা বরং অন্য মেয়ে দেখো, আমরা এই সম্বন্ধ রাখবো না। বিছানায় শুয়ে রাবেয়া বেগম সব শুনছিলেন। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। যে মেয়েকে তিনি মাথার মুকুট বানাতে চেয়েছিলেন, যে মেয়ের রূপের অহংকারে তিনি কাজলকে তাড়িয়ে দিতে চেয়েছিলেন, আজ সেই মেয়ে তাকে আবর্জনার মতো ঘৃণা করে চলে যাচ্ছে। রাবেয়া বেগম হাত বাড়িয়ে কিছু বলতে চাইলেন, কিন্তু পারলেন না। মিম যখন চলে যাওয়ার জন্য দরজার কাছে গেল, তখন সোহান রাগে কাঁপছিল। কিন্তু সোহান কিছু বলার আগেই কাজল এগিয়ে এলো। কাজলের হাতে এক বাটি গরম স্যুপ আর তোয়ালে। কাজল মিমের সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, মিমাপা, আপনি চলে যাচ্ছেন যান, তবে একটা কথা শুনে যান, রূপ দিয়ে মানুষ চেনা যায় না, চেনা যায় মন দিয়ে। আজ আম্মা অসুস্থ বলে তাকে ফেলে যাচ্ছেন, কাল যদি আপনার স্বামী বা আপনার নিজের মা অসুস্থ হন, তখন কি করবেন? ফেলে দেবেন? মিম রেগে বলল, আমাকে জ্ঞান দিতে এসো না, তুমি তো বাজা, তোমার তো এই বুড়ির সেবা করার ছাড়া আর কোনো কাজ নেই। করো সেবা, সারা জীবন এই গন্ধের মধ্যেই পচে মরো। মিম চলে গেল। মিমের চলে যাওয়ার দিকে তাকিয়ে সোহান স্বস্তির নিঃশ্বাস ফেলল। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কাজল ঘরে ঢুকে শাশুড়ির বিছানার পাশে বসল। রাবেয়া বেগম তখনও কাঁদছেন। তিনি হয়তো ভাবছিলেন কাজল এখন তাকে কথা শোনাবে, প্রতিশোধ নেবে, কিন্তু কাজল তা করল না। সে ভেজা তোয়ালে দিয়ে শাশুড়ির মুখ মুছে দিল। সোহান পাশে দাঁড়িয়ে বলল, কাজল, মিম তো চলে গেল, এখন মায়ের সেবা কে করবে? আমি তো অফিসে থাকবো। কাজল শাশুড়ির মাথায় হাত বুলিয়ে সোহানের দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত দীপ্তি। সে বলল, আপনি চিন্তা করবেন না, জান্নাত মায়ের পায়ের নিচে।
উনি আমাকে বকা দিয়েছেন, কষ্ট দিয়েছেন, তাতে কি? উনি তো আমার স্বামী, মানে আপনার মা, আমার মায়ের মতো। যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে আমি আম্মাকে নিজের মায়ের মতো সেবা করব। আল্লাহ যদি আমার কপালে সন্তান নাও রাখেন তবুও আমি আম্মার সেবা করে জান্নাত কামাই করে নেব। কাজলের কথা শুনে বিছানায় শুয়ে থাকা রাবেয়া বেগমের বুকটা ফেটে কান্না এলো। তিনি তার ভালো হাতটা দিয়ে কাজলের হাতটা ধরলেন। কথা বলতে পারছেন না, কিন্তু তার চোখ যেন বলছে, মা রে, আমি ভুল করেছি, আমি হীরা চিনতে পারিনি, আমাকে মাফ করে দে। সোহান দেখল তার মায়ের চোখের পানি কাজলের হাতে পড়ছে, আর কাজল সেই হাতে চুমু খাচ্ছে। ফুলতলা গ্রামের এই ছোট্ট ঘরটিতে তখন এক অদ্ভুত রহমতের বাতাস বইতে শুরু করল। শয়তানের চক্রান্ত ব্যর্থ হয়েছে, সত্যের জয় হয়েছে। কিন্তু গল্পের শেষ কি এখানেই? না, আল্লাহ তো ধৈর্যশীলদের পুরস্কার এভাবেই দেন না। কাজলের জন্য অপেক্ষা করছে এক বিরাট সুসংবাদ, যা কেউ কল্পনাও করেনি। দেখতে দেখতে আরও 2টি মাস কেটে গেল। ফুলতলা গ্রামের প্রকৃতি বদলাতে শুরু করেছে। শীত গিয়ে বসন্তের বাতাস বইছে, কিন্তু কাজলের রুটিন বদলায়নি। সে দিনরাত এক করে তার অসুস্থ শাশুড়ির সেবা করে যাচ্ছে। রাবেয়া বেগম এখন একটু একটু করে কথা বলতে পারেন। শরীরের এক পাশ এখনও পুরোপুরি ভালো হয়নি, কিন্তু তিনি এখন আর আগের মতো রাগী নন। বিছানায় শুয়ে শুয়ে তিনি শুধু কাজলের দিকে তাকিয়ে থাকেন। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ে। তিনি ভাবেন, যাকে আমি বাজা বলে গালি দিয়েছি, যাকে তাড়ানোর জন্য সতীন আনতে চেয়েছি, আজ সেই মেয়েটাই আমার পায়খানার প্রস্রাব পরিষ্কার করছে। আর যাকে মাথায় তুলে নাচতে চেয়েছিলাম, সেই মিম একবারের জন্য খোঁজ নেয়নি। একদিন বিকেলে কাজল শাশুড়িকে ওষুধ খাওয়াচ্ছিল। হঠাৎ রাবেয়া বেগম কাজলের হাতটা শক্ত করে ধরলেন। তার ঠোঁট কাঁপছে। তিনি ভাঙা গলায় বললেন, বৌমা, ও বৌমা। কাজল চমকে উঠল। জি আম্মা, কিছু লাগবে? রাবেয়া বেগম কেঁদে ফেললেন। আমাকে তুই মাফ করে দে মা, আমি মানুষ চিনতে ভুল করেছি। আমি কাচের টুকরোকে হীরা ভেবেছিলাম, আর ঘরের আসল হীরাকে চিনতে পারিনি। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, আমার উপর আল্লাহর গজব পড়েছে রে মা, তাই তো আমি আজ বিছানায় পড়ে আছি। কাজল শাশুড়ির চোখের পানি মুছে দিল। সে নিজেও কাঁদল। আম্মা, আপনি এমন কথা বলবেন না। সন্তানকে মায়ের উপর রাগ করে থাকতে পারে? আমি আপনাকে মন থেকে মাফ করে দিয়েছি। আপনি শুধু সুস্থ হয়ে উঠুন, এটাই আমার চাওয়া। শাশুড়ি আর বউয়ের এই মিলনের দৃশ্য দরজার আড়াল থেকে দেখছিল সোহান। তার চোখে ভিজে গেল। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। সংসারটা যে ভেঙে যায়নি, এটাই তার কাছে বড় পাওয়া। কিন্তু আল্লাহ তো ধৈর্যশীলদের জন্য সেরা পুরস্কারটা জমা রাখেন। পরদিন সকালবেলা কাজল উঠোনে লাকড়ি শুকাতে দিচ্ছিল। হঠাৎ তার মাথাটা চক্কর দিয়ে উঠল। চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। সে মাগো বলে মাটিতে পড়ে গেল। ঘর থেকে সোহান দৌড়ে এলো। কাজল, কি হলো তোমার? রাবেয়া বেগমও বিছানা থেকে অস্পষ্ট স্বরে চিৎকার করলেন। সোহান তাড়াতাড়ি কাজলকে কোলে করে ঘরে নিয়ে গেল। গ্রামের ডাক্তার চাচাকে খবর দেওয়া হলো। ডাক্তার এসে কাজলের নাড়ি টিপে দেখলেন সোহান চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। রাবেয়া বেগমও উৎকণ্ঠায় তাকিয়ে আছেন। ডাক্তার চাচা মুচকি হাসলেন। তিনি সোহানের কাঁধে হাত রেখে বললেন, ভয়ের কিছু নেই সোহান, খুশির খবর আছে। কাজল মা হতে চলেছে। প্রায় 2 মাস চলছে। মুহূর্তের জন্য ঘরের বাতাস যেন থমকে গেল। সোহান বিশ্বাস করতে পারছিল না। সে বলল, চাচা, আপনি সত্যি বলছেন? হ্যাঁ রে পাগল, সত্যি বলছি। আল্লাহ তোদের দিকে মুখ তুলে চেয়েছেন, মিষ্টির আয়োজন কর। সোহানের চোখে তখন আনন্দের বন্যা। সে দৌড়ে গিয়ে মায়ের বিছানায় বসল। মা, শুনছ? তুমি দাদি হতে চলেছ মা, কাজলের বাচ্চা হবে। রাবেয়া বেগম 2 হাত তুলে আল্লাহর দরবারে কাঁদতে শুরু করলো। হে আল্লাহ, তুমি এত দয়ালু। আমি এতিম মেয়েটাকে বাজা বলেছিলাম, আর তুমি আজ তার কলি ভরে দিলে। আমার বংশের বাতি আসছে। আমার আর কোনো দুঃখ নেই আল্লাহ, আর কোনো দুঃখ নেই। কাজল তখন জ্ঞান ফিরে পেয়েছে। সে সুখবরটা শুনে লজ্জায় ও আনন্দে কেঁদে ফেলল। সোহান কাজলের কপালে হাত রেখে বলল, দেখেছ কাজল, আমি বলেছিলাম না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মিম যদি আজ এই সংসারে থাকতো, তবে এই সুখের দিনটা আমরা দেখতে পেতাম না। তোমার ধৈর্যের ফলেই আজ আমাদের এই সুখ। খবরটা বাতাসের বেগে সারা ফুলতলা গ্রামে ছড়িয়ে পড়ল। প্রতিবেশীরা যারা এতদিন কাজলকে আর চোখে দেখত, তারা সবাই দেখতে এলো। সবাই বলাবলি করতে লাগলো, আরে মেয়েটা কত কষ্ট করেছে, কত কথা শুনেছে, আল্লাহ আজ তার সম্মান বাড়িয়ে দিলেন। ওদিকে মিম আর তার মা এই খবর শুনে হিংসায় জ্বলে পুড়ে মরল। কিন্তু তাদের আর কিছুই করা ছিল না। 9 মাস পর ফুলতলা গ্রামের সোহান আর কাজলের ঘর আলো করে ফুটফুটে এক পুত্র সন্তান এলো। রাবেয়া বেগম এখন অনেকটাই সুস্থ। তিনি লাঠিতে ভর দিয়ে হাঁটেন। নাতিকে কোলে নিয়ে সারাদিন বসে থাকেন। তার মুখে এখন আর কোনো কটু কথা নেই, আছে শুধু হাসি আর দোয়া। কাজল তার সন্তানের দিকে তাকিয়ে ভাবে, জীবনে ঝড় আসবে, কষ্ট আসবে, কিন্তু আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধরলে এই ঝড়ের পরেই আসবে ঝলমলে রোদ। সতীনের কাঁটা সরে গিয়ে তার সংসারে আজ শুধুই ফুলের বাগান। এভাবেই সুখ আর শান্তিতে ভরে উঠল তাদের ছোট্ট সংসার। ফুলতলা গ্রামের সোহান আর কাজলের সংসারে এখন আনন্দের বন্যা। তাদের ঘর আলো করে এসেছে ফুটফুটে এক পুত্র সন্তান, যার নাম রাখা হয়েছে শাহাদাত হোসেন নীরব।
নীরবের বয়স এখন 6 মাস। রাবেয়া বেগম নাতিকে চোখের আড়াল করতে চান না। লাঠিতে ভর দিয়ে তিনি সারাদিন নাতির দোলনার পাশে বসে থাকেন আর নীরবের সাথে আধো আধো বুলি আওড়ান। কাজল রান্নাঘরে কাজ করছে আর গুনগুন করে গান গাইছে। তার মনে কোনো দুঃখ নেই, কিন্তু সে জানে না পূর্ণিমা চাঁদের পরেই যেমন অমাবস্যা আসে, তেমনি তার সুখের সংসারেও কালো ছায়া নেমে এসেছে। খবরটা পৌঁছে গেছে পাশের গ্রামের মিমের কানে। মিম এখন ডিভোর্সি। আগের স্বামীর ঘর থেকে সে বিতাড়িত হয়েছে তার উগ্র স্বভাবের জন্য। সোহানদের সুখের খবর শুনে তার গায়ের জ্বালা বেড়ে গেছে। মিম তার মাকে বলল, মা, ওই বাজা কাজলের এত সুখ আমার সহ্য হচ্ছে না। সোহান ভাই আমার হতে পারত, এই সংসার আমার হতে পারত, আমি এর শোধ নিব। মিমের মা কুটিল হাসি দিয়ে বললেন, শোধ তো নিবি, কিন্তু সরাসরি ঝগড়া করে না। এবার চাল চালতে হবে ঠান্ডা মাথায়, চল আমার সাথে। পরদিন বিকেলবেলা সোহান অফিসে, কাজল উঠোনে কাজ করছে। হঠাৎ গেটের সামনে একটা রিক্সা এসে থামল। রিক্সা থেকে নামলো মিম আর তার মা। তবে আজ মিমের পরনে কোনো উগ্র পোশাক নেই। সে একদম সাধারণ সুতি শাড়ি পরেছে, মাথায় ঘোমটা, হাতে মিষ্টির প্যাকেট। কাজল তাদের দেখে চমকে উঠল। রাবেয়া বেগমও ঘর থেকে বেরিয়ে এলেন। মিমকে দেখে রাবেয়া বেগমের মুখ শক্ত হয়ে গেল। তোরা তোরা আবার কেন এসেছিস? আমার ছেলেকে তো কম অপমান করিসনি। মিম দৌড়ে এসে রাবেয়া বেগমের পা জড়িয়ে ধরল। শুরু হলো তার সাজানো কান্না। খালাম্মা, আমাকে মাফ করে দেন, আমি ভুল করেছি। শয়তানের ধোকায় পড়ে আমি আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি। আমার কপালে তার শাস্তিও জুটেছে। আমার স্বামী আমাকে তালাক দিয়েছে খালাম্মা। আমি এখন বড় একা। শুনেছি আপনার নাতি হয়েছে, তাই আর থাকতে পারলাম না। নাতি নীরবকে একটু দেখতে এসেছি, আমাকে তাড়িয়ে দেবেন না। কাজল খুব সরল মনের মানুষ। মিমের কান্না দেখে তার মন গলে গেল। সে ভাবল, মানুষ তো ভুল করেই, হয়তো মিম সত্যি অনুতপ্ত। কাজল শাশুড়িকে বলল, আম্মা, ও যখন মাফ চেয়েছে তখন মাফ করে দেন। মেহমান মানুষ, বাড়িতে এসেছে, তাড়িয়ে দেওয়া ঠিক হবে না। রাবেয়া বেগম একটু সন্দেহ করলেও কাজলের কথা নরম হলেন। ঠিক আছে, যখন এসেছিস নাতিকে দেখে যা, কিন্তু বেশিক্ষণ থাকবি না। মিম চোখের পানি মুছতে মুছতে ঘরে ঢুকল, কিন্তু কাজলের আড়ালে তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক শয়তানি হাসি। সে মনে মনে বলল, ঢোকার অনুমতি তো পেলাম, এবার দেখ কাজল, তোর এই সুখের সংসার আমি কিভাবে তছনছ করি। তোর বাচ্চাকে দিয়ে তোকে এই বাড়ি থেকে বের করব। মিম নীরবকে কোলে নিল, আদর করার ভান করল। কাজল সরল মনে মিমের জন্য শরবত বানাতে গেল। মিম তখন রাবেয়া বেগমকে ফিসফিস করে বলল, খালাম্মা, আপনার বৌমা তো মাশাল্লাহ অনেক ভালো, কিন্তু শুনলাম সোহান ভাই নাকি দিনকাল ভালো যাচ্ছে না, ব্যবসায় লস খাচ্ছে। রাবেয়া বেগম অবাক হলেন। কই না তো, সোহান তো কিছু বলল না। মিম দীর্ঘশ্বাস ফেলে বলল, সোহান ভাই হয়তো আপনাকে টেনশন দিতে চায় না, কিন্তু গ্রামের মানুষ বলাবলি করছে এই বাচ্চাটা হওয়ার পর থেকে নাকি সোহান ভাইয়ের আয় রোজগার কমেছে। আসলে সব বাচ্চার কপাল তো আর ভালো হয় না। রাবেয়া বেগমের মনে একটা খটকা লাগলো। কুসংস্কারাচ্ছন্ন গ্রামের মানুষ তিনি। মিমের এই বিষাক্ত কথাটি তার মনের কোণে গেঁথে গেল। তিনি নীরবের দিকে তাকিয়ে ভাবলেন, আসলে কি তাই? সন্ধ্যাবেলায় সোহান বাড়ি ফিরল। মিমকে দেখে সে রেগে আগুন। তুমি এখানে কেন? বের হও আমার বাড়ি থেকে। মিম তখন সোহানের কাছে গিয়ে হাত জোর করে বলল, সোহান ভাই, আমি শুধু মাফ চাইতে এসেছি, আর কিচ্ছু চাই না। আমি কালই চলে যাব। আজ রাতটা আমাকে দয়া করে থাকতে দিন। বাইরে অনেক অন্ধকার, এই সময় আমরা মেয়ে মানুষ কোথায় যাব? কাজলও সোহানকে বোঝালো, থাক না, আজ রাতটা, সকালে চলে যাবে। সোহান অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো, আর এটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ল, মিম তখন চুপি চুপি উঠল। তার হাতে একটা ছোট্ট শিশি। সে রান্নাঘরে গিয়ে কাজলের রাখা দুধের পাতিলে সেই শিশির ওষুধ মিশিয়ে দিল। এটা কোনো বিষ না, এটা খেলে পেট খারাপ হবে আর বমি হবে। মিমের প্ল্যান হলো, সবাই ভাববে কাজল বাসি বা পচা দুধ খাইয়ে শাশুড়ি আর বাচ্চাকে অসুস্থ করেছে। মিম অন্ধকারে বিড়বিড় করে বলল, খেলা শুরু কাজল, কাল সকাল থেকে তোর চোখের পানি পড়া শুরু হবে। ভোরের আলো ফোটার আগে ফুলতলা গ্রামের মোরগ ডাকার শব্দ শোনা যাচ্ছে, কিন্তু সোহানদের বাড়িতে আজ ভোরের স্নিগ্ধতা নেই, আছে এক অশুভ ছায়া। মিম আজ সবার আগে ঘুম থেকে উঠেছে। তার চোখে শয়তানি বুদ্ধি। সে জানে আজ সকালেই তার সাজানো নাটক মঞ্চস্থ হবে। কাজল প্রতিদিনের মতো ভোরে উঠে অজু করে ফজরের নামাজ পড়ল। তারপর রান্নাঘরে গেল শাশুড়ির জন্য দুধ গরম করতে। কাজল জানে না যে গতকাল রাতে এই দুধের পাতিলেই মিম পেটের অসুখের ঔষধ মিশিয়ে দিয়েছিল। সরল মনে কাজল সেই দুধ গ্লাসে ঢেলে শাশুড়ির ঘরে নিয়ে গেল। রাবেয়া বেগম বিছানায় শুয়ে নাতি শাহাদাত হোসেন নীরবের সাথে খেলছিলেন। নীরব হাসছে, তার ফোকলা দাঁতের হাসি যেন দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। কাজল ঘরে ঢুকে বলল, আম্মা, এই নিন আপনার দুধ, গরম গরম খেয়ে নিন। রাবেয়া বেগম হাসি মুখে গ্লাসটা নিলেন। বৌমা, নীরবকে একটু কোলে নাও তো, আমার হাতটা ব্যথা করছে। কাজল নীরবকে কোলে নিল। রাবেয়া বেগম দুধের গ্লাসে চুমুক দিলেন। পুরো দুধটা খাওয়ার পর তিনি বললেন, দুধের স্বাদটা কেমন যেন লাগলো রে বউ। কাজল বলল, হয়তো গরুর খাবারে কোনো সমস্যা ছিল আম্মা, আমি তো ভালো করে জাল দিয়ে এনেছি।
10 মিনিট যেতে না যেতে শুরু হলো আসল ঘটনা। রাবেয়া বেগম হঠাৎ পেট চেপে ধরে চিৎকার শুরু করলেন, ওরে বাবারে, আমার পেট জ্বলে যাচ্ছে, মরে গেলাম রে। তিনি অনবরত বমি করতে শুরু করলেন। সোহান তখনও ঘুমে। মায়ের চিৎকার শুনে সে লাফিয়ে উঠল, দৌড়ে এলো মায়ের ঘরে। মা, কি হয়েছে তোমার? রাবেয়া বেগম যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। সোহান রে, তোর বউ আমাকে কি খাওয়ালো? আমার নাড়ি ভুড়ি ছিঁড়ে যাচ্ছে। ঠিক এই সুযোগের অপেক্ষাতে ছিল মিম। সে দৌড়ে এলো, এসেই অভিনয় শুরু করে দিল। হায় হায়, খালাম্মা কি খেলেন? আমি তো আগেই বলেছিলাম কাজল ভাবি মনে হয় খালাম্মাকে সহ্য করতে পারে না। স্ট্রোকের রোগীকে বাসি পচা খাবার খাওয়ালে তো এমনই হবে। কাজল ভয়ে কাঁপছে। সে কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করেন আমি কিচ্ছু করিনি, আমি তো রোজকার মতোই দুধ গরম করে দিয়েছি। মিম ধমক দিয়ে বলল, চুপ করো তুমি। রোজকার মতো হলে খালাম্মার এই দশা হবে কেন? নিশ্চয়ই তুমি দুধের সাথে কিছু মিশিয়েছ। খালাম্মা বিছানায় পড়ে থাকে, তোমার সেবা করতে কষ্ট হয় তাই না? তাই বলে বিষ খাইয়ে মেরে ফেলবে? সোহান মায়ের কষ্টে দিশেহারা হয়ে গেল। মিমের কথাগুলো তার কানে তীরের মতো বিঁধল। সে রাগে কাজলের দিকে তাকালো। কাজল, তুমি সত্যি করে বলো, দুধটা কখনকার ছিল? ওগো, গতকাল বিকেলের দুধ, কিন্তু আমি তো ভালো করেই রেখেছিলাম। কাজল কান্নায় ভেঙে পড়ল। মিম তখন আরেক চাল চালল। সে আর চোখে দেখল কাজলের আলমারির চাবিটা ড্রেসিং টেবিলের উপর রাখা। সে চুপি চুপি নিজের ভ্যানিটি ব্যাগ থেকে একটা সোনার চেন বের করল, যেটা সে নিজের বাড়ি থেকে এনেছিল। কৌশলে সে কাজলের বালিশের নিচে গুজে দিল। মায়ের অবস্থার একটু উন্নতি হলে ডাক্তার দেখানোর পর মিম বলল, সোহান ভাই, শুধু খাবারের দোষ না, আমার মনে হয় ভাবির মতিগতি ভালো না। কাল রাতে আমি দেখেছি ভাবি চুপি চুপি আলমারি খুলছিল। আমার সন্দেহ হচ্ছে আমার গলার সোনার চেনটা পাচ্ছি না। সোহান অবাক হয়ে বলল, মানে তুমি কি বলতে চাও? কাজল চোর? আমি তা বলছি না ভাইয়া, কিন্তু আমার চেনটা তো ব্যাগের ওপরে ছিল, এখন নেই। আর কাল রাতে ভাবি আমার ঘরের পাশ দিয়ে ঘুরঘুর করছিল। কাজল চিৎকার করে উঠল, আল্লাহর কসম মিমাপা, আমি আপনার ঘরে যাইনি, আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন। মিম বলল, তাহলে চলো তোমার ঘর চেক করব। সোহান অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো। তারা কাজলের ঘরে গেল। মিম সোজা গিয়ে বালিশের নিচ থেকে চেনটা বের করে আনলো। এই তো সোহান ভাই, দেখেন আপনার সাথের বউ শুধু খুনি না, চোরও। সোহানের মাথায় রক্ত উঠে গেল। একদিকে মা মৃত্যুর সাথে লড়ছে, আরেকদিকে বউয়ের ঘরে চুরি করা চেন। সে নিজেকে আর সামলাতে পারল না, ঠাস করে একটা চর বসিয়ে দিল কাজলের গালে। ছি কাজল, আমি তোমাকে কোনোদিন অভাব দিইনি। আমার মায়ের সেবা করতে কষ্ট হয় বলে তুমি তাকে মারতে চাইলে, আবার মেহমানের জিনিস চুরি করলে, তুমি এত নিচু? কাজল গালে হাত দিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার কোলে তখনও ছোট্ট নীরব কাঁদছে। কাজল ভাবল, যার জন্য আমি সব ছাড়লাম সেই স্বামী আজ আমাকে চোর বলল, তাও আবার এই কালনাগিনীর কথায়। রাবেয়া বেগম অসুস্থ শরীর নিয়ে সব দেখছিলেন। ওষুধের প্রভাবে তার মাথা ঝিমঝিম করছে, তাই তিনি মিমের কারসাজি ধরতে পারলেন না। তিনি ভাবলেন হয়তো কাজল সত্যি ক্লান্ত হয়ে তাকে মারতে চেয়েছিল। মিম মনে মনে শয়তানি হাসি হাসল। তার প্রথম চাল সফল। সোহান আর কাজলের মধ্যে ফাটল ধরেছে। এবার শুধু কাজলকে বাড়ি থেকে বের করার পালা। কিন্তু মিম জানে না আল্লাহ সব দেখেন। আর ছোট্ট মাসুম বাচ্চা নীরব হয়তো এই ষড়যন্ত্রের সাক্ষী হয়ে আছে, যা কেউ খেয়াল করেনি। সোহানের হাতের চটটা কাজলের গালে যত না লেগেছে, তার চেয়ে 1000 গুণ বেশি লেগেছে তার কলিজায়। যে স্বামীর জন্য সে নিজের জীবন বাজি রেখেছিল, শাশুড়ির সব অত্যাচার মুখ বুজে সহ্য করেছিল, আজ সেই স্বামী তাকে চোর আর খুনি বলল, তাও আবার কার কথায়? যে মেয়েটা একদিন এই সংসার ভেঙে চলে গিয়েছিল। কাজল গালে হাত দিয়ে ফ্যাল করে সোহানের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে পানি পড়ছে না, যেন চোখের পানিও শুকিয়ে পাথর হয়ে গেছে। সোহান রাগে কাঁপছে। মিম পাশে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে, কিন্তু মুখে মেকি কান্না করে বলছে, সোহান ভাই, আপনি ভাবিকে মারলেন, থাক ভাই, বাদ দেন। চেনটা না হয় আমি ভিক্ষে হিসেবেই দিলাম, কিন্তু খালাম্মার যা অবস্থা, তাতে এই মহিলাকে ধরে রাখা মানে সাপ পোষা। মিমের এই কথায় আগুনে ঘি পড়ল। সোহান চিৎকার করে বলল, কাজল, আমার মায়ের যদি কিচ্ছু হয় আমি তোমাকে জ্যান্ত কবর দেব। তুমি এখনই আমার সামনে থেকে দূর হও। তোমার মতো নিচু মনের মানুষ আমার দরকার নেই। কাজল এবার মুখ খুলল। তার গলাটা ভাঙা, কিন্তু তাতে একটা অদ্ভুত দৃঢ়তা আছে। সোহান সাহেব, 5টা বছর এই সংসারে ছিলাম, কোনোদিন আপনার কাছে শাড়ি গয়না চাইনি, শুধু একটু সম্মান চেয়েছিলাম। আজ আপনি আমাকে চোর অপবাদ দিলেন, ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই, আল্লাহ সব দেখেন। যেদিন সত্যটা জানবেন সেদিন হয়তো আর আমাকে খুঁজে পাবেন না। কাজল ঘরে ঢুকে তার কাপড় চোপড় গোছাতে শুরু করলো। মিম দরজার আড়ালে দাঁড়িয়ে ভাবছে, যাক বাবা, আপদ বিদায় হচ্ছে। কিন্তু আসল সমস্যা হলো 6 মাসের শিশু নীরব। কাজল যখন নীরবকে কোলে নিতে গেল তখন সোহান বাধা দিল না, কারণ বাচ্চাটা এখনো মায়ের দুধ খায়। কিন্তু মিম পেছন থেকে বলে উঠল, সোহান ভাই, বাচ্চাটাকে ওর কাছে দিও না, ওর আগের মাথায় যদি বাচ্চার ক্ষতি করে ফেলে, তাছাড়া এটা তো তোমার বংশের বাতি। সোহান দ্বিধায় পড়ে গেল। সে কাজলের হাত থেকে নীরবকে কেড়ে নিতে চাইল। কাজল তখন বাঘিনীর মতো গর্জে উঠল, খবরদার, আমার গায়ে হাত তুলেছেন সহ্য করেছি, কিন্তু আমার সন্তানের গায়ে হাত দেবেন না। এই সন্তান আমার রক্ত, আমার নারী ছেঁড়া ধন। আমি মরে গেলেও আমার বাচ্চাকে এই ডাইনি মহিলার কাছে রেখে যাব না। কাজলের রুদ্রমূর্তি দেখে
সোহান আর এগোতে সাহস পেল না। তাছাড়া বাচ্চাটা তখন ক্ষুধায় কাঁদছিল। সোহান ভাবল থাক, কয়েকটা দিন বাপের বাড়িতে গিয়ে থাকুক, রাগ কমলে দেখা যাবে। কাজল তার সামান্য কিছু কাপড় আর কোলে নীরবকে নিয়ে ঘর থেকে বের হলো। উঠোনে তখনও রাবেয়া বেগম অসুস্থ শরীরে শুয়ে গোঙাচ্ছিলেন। কাজল শাশুড়ির পায়ের কাছে গিয়ে সালাম করল। আম্মা, আমি যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন আর ওষুধগুলো সময় মতো খাবেন। রাবেয়া বেগম ঘোলা চোখে তাকিয়ে রইলেন। ঔষধের ঘোরে তিনি কিছুই বুঝতে পারছেন না যে তার সাথে সংসারটা আজ ভেঙে যাচ্ছে। কাজল যখন ফুলতলা গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল তখন আকাশ ভেঙে বৃষ্টি নামল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল সোহানের বউ বাচ্চা কোলে করে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাপের বাড়ি গোয়ালকারি গ্রামে যাচ্ছে। কারো বুঝতে বাকি রইল না যে বড় কোনো অঘটন ঘটেছে। মেম বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল আর হাসছিল। যাক, কাটা দূর হলো। এবার এই সংসার, সোহান আর এই সম্পত্তির সব আমার। আর ওই বুড়ি শাশুড়িকে তো কয়েকদিনের মধ্যেই পরপারে পাঠিয়ে দেব। কাজল বৃষ্টির পানিতে ভিজতে ভিজতে বাবার বাড়ির দিকে এগোচ্ছে। তার চোখের পানি বৃষ্টির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। কোলে থাকা মাসুম নীরব মায়ের বুকের উষ্ণতায় ঘুমাচ্ছে। সে জানেই না আজ তার মা কত বড় অপমান মাথায় নিয়ে পথে নেমেছে। কিন্তু কাজল জানে না তার এই চলে যাওয়াটাই মিমের জন্য কাল হবে, কারণ পাপ কখনো চাপা থাকে না। গোয়ালকারি গ্রামে যখন কাজল পৌঁছালো তখন সে ঝরে পড়ছে। বৃষ্টির পানিতে ভিজে আর মনের কষ্টে তার শরীর আর চলছে না। কাজলের বাবা রহমত আলী মেয়ের এই অবস্থা দেখে ডুকরে কেঁদে উঠলেন। মারে, সোনার প্রতিমার মতো মেয়ে আমার, আজ তোর একই হাল। ওই শাশুড়ি আর স্বামীকে তোকে মেরে ফেলতে চেয়েছিল। কাজল বাবার বুকে মাথা রেখে শুধু কাঁদল। সে সোহানের বিরুদ্ধে কোনো নালিশ করল না। সতী স্ত্রীরা মরে গেলেও স্বামীর বদনাম করে না। সে শুধু বলল, বাবা, সব আমার নসিব, তুমি শুধু আমার নীরবকে একটু দেখো। অন্যদিকে ফুলতলা গ্রামের বাড়িতে তখন মিমের রাজত্ব। কাজল চলে যাওয়ার পর মিম ভেবেছিল এবার সে আরাম করবে, কিন্তু সংসার চালানো যে কত কঠিন তা সে পরদিন সকালেই টের পেল। সোহান সকালে অফিসের জন্য তৈরি হচ্ছে, তার নাস্তা দরকার। সে ডাক দিল, মিম, ও মিম, আমার নাস্তা দাও। মিম তখনও কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। সোহানের ডাকে সে বিরক্ত হয়ে উঠল। উফ, এত সকালে ডাকাডাকি করো কেন সোহান ভাই? কাল রাতে আমার ঘুম হয়নি, ফ্রিজে পাউরুটি আছে, জ্যাম লাগিয়ে খেয়ে নাও। সোহান অবাক হয়ে গেল। কাজল অসুস্থ থাকলেও কোনো দিন তাকে না খেয়ে অফিসে যেতে দেয়নি। সোহান দীর্ঘশ্বাস ফেলে নিজে রুটি আর জ্যাম খেয়ে অফিসে চলে গেল। যাওয়ার সময় মায়ের ঘরে উঁকি দিল। দেখল মা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। ঘর থেকে দুর্গন্ধ আসছে, তার মানে মা টয়লেট করেছে, কিন্তু কেউ পরিষ্কার করেনি। সোহান মিমকে বলল, মিম, মায়ের ঘরটা পরিষ্কার করে দিও। মিম হাই তুলতে তুলতে বলল, আচ্ছা, কাজের বউ আসলে করাবো, আমি পারবো না। দুপুরে সোহান খেতে এলো। ভেবেছিল গরম ভাত খাবে, কিন্তু এসে দেখে টেবিলে ঠান্ডা ভাত আর পোড়া ডিম ভাজি। সোহান রেগে বলল, এসব কি? দুপুরে কেউ কি এসব খায়? মিম ঝাঁঝালো গলায় বলল, আমি কি তোমার ওই কাজলের মতো নাকি যে সারাদিন রান্নাঘরে পড়ে থাকবো? আমার নখ নষ্ট হয়ে যাচ্ছে। খেতে হলে খাও, না হলে হোটেলে গিয়ে খাও। সোহান ভাতের প্লেট ঠেলে দিয়ে উঠে গেল। তার চোখে পানি চলে এলো। আজ তার মনে পড়েছে কাজলের কথা। কাজল কত যত্ন করে তাকে খাওয়াতো, মায়ের সেবা করত, আর আজ এই মডার্ন বউয়ের হাতে পড়ে তার জীবনটা নরক হয়ে যাচ্ছে। বিকেলে মিম তার মায়ের সাথে ফোনে কথা বলছিল। সে বারান্দায় দাঁড়িয়ে হাসতে হাসতে বলছিল, মা, কাজ হয়েছে, ওই আপদ কাজলকে তো দূর করেছি। এখন বুড়িটাকে কোনো মতে পার করতে পারলেই কেল্লাফতে। তারপর সোহান ভাইকে দিয়ে জমি জমা সব আমার নামে লিখিয়ে নেব। আর হ্যাঁ, ওই বাচ্চাটাকেও তো সরিয়ে দিয়েছি। এখন আর কোনো চিন্তাই নেই। মিম খেয়াল করে নিজে সোহান তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। সোহান অফিস থেকে একটু আগেই ফিরেছিল মায়ের জন্য ওষুধ নিয়ে। মিমের কথাগুলো তার কানে সীসার মতো ঢুকলো। জমি জমা লিখে নেওয়া, বুড়িকে পার করা। সোহান নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সোহান মিমের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে আছাড় মারল। মিম, তুই এসব কি বলছিস? তার মানে তুই সব অভিনয় করেছিস? কাজলের বিরুদ্ধে সব ষড়যন্ত্র ছিল তোর? মিম প্রথমে ভয় পেলেও তারপরে ভোল পাল্টে ফেলল। সে কেঁদে উঠে বলল, কি বলো সোহান ভাই? আমি তো এমনি বলছিলাম, তুমি আমাকে সন্দেহ করছো? সোহান তাকে ধাক্কা দিয়ে সরিয়ে মায়ের ঘরে গেল। গিয়ে দেখে মায়ের বিছানা ভিজে আছে, মা ক্ষুধায় কাতরাচ্ছেন। রাবেয়া বেগম সোহানকে দেখে হাউমা করে কেঁদে উঠলেন। তিনি অস্পষ্ট স্বরে বললেন, বউ, কাজল ভালো, মিম শয়তান। মায়ের এই কথা শুনে সোহানের বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেল। সে বুঝল সে নিজের হাতে নিজের সোনার সংসার ভেঙেছে। সে একটা হীরা ফেলে দিয়ে কাচের টুকরো ঘরে তুলেছে। সোহান চিৎকার করে কাঁদল, কাজল, আমি তোমাকে কত বড় অপমান করেছি। আমি পাপী, আমি তোমার যোগ্য না। নীরব বাবা আমার, তোরা কোথায় আছিস? সেদিনই সোহান মিমকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। মিম অনেক চিল্লাচিল্লি করল, কিন্তু গ্রামের মানুষ যখন জানল সে অসুস্থ শাশুড়িকে না খাইয়ে রেখেছে, তখন কেউ তার পক্ষ নিল না। সোহান সিদ্ধান্ত নিল সে গোয়ালকারি গ্রামে যাবে।
কাজলের পায়ে ধরে ক্ষমা চাইবে। সে জানে কাজলের অভিমান অনেক বেশি, কিন্তু সে এটাও জানে কাজল তাকে কতটা ভালোবাসে। কিন্তু আল্লাহ সোহানের জন্য আরও বড় খুশির খবর জমা রেখেছেন। কাজলের কোলজোরে ভবিষ্যতে আরও এক রহমত আসবে, কিন্তু তার আগে সোহানকে পরীক্ষা দিতে হবে, কাজলের মন জয় করতে হবে। সোহান যখন মিমকে বাড়ি থেকে বের করে দিল তখন সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। ফুলতলা গ্রামের বাড়িতে আজ পিনপতন নীরবতা, কিন্তু এই নীরবতা সুখের নয়, হাহাকারের। রাবেয়া বেগম অসুস্থ শরীরে বিছানায় শুয়ে চোখের পানি ফেলছেন। তার মনে পড়েছে কাজলের কথা, যে বউটাকে তিনি 2 মুঠো ভাত দিতেও খোঁটা দিতেন, সেই বউই ছিল তার ঘরের লক্ষ্মী। সোহান সারা রাত ঘুমাতে পারল না। তার চোখের সামনে শুধু ভাসছে কাজলের সেই অপমানে ভরা মুখটা, আর কানে বাজছে ছোট্ট নীরবের কান্না। সে বারবার নিজেকে ধিক্কার দিচ্ছে, আমি কি করলাম? মিমের মতো একটা শয়তানের কথায় নিজের সাজানো বাগান তছনছ করলাম। পরদিন খুব ভোরে সোহান মোটরসাইকেল নিয়ে বের হলো। গন্তব্য গোয়ালকারি গ্রাম, কাজলের বাবার বাড়ি। তার সাথে নিল কাজলের পছন্দের কিছু মিষ্টি আর নীরবের জন্য নতুন জামা। কিন্তু সোহান জানে মিষ্টি দিয়ে ভাঙা মন জোড়া লাগে না। গোয়ালকারি গ্রামে যখন সোহান পৌঁছালো তখন কাজলের বাবা রহমত আলী বাড়ির উঠোনে বসেছিলেন। সোহানকে দেখে তিনি মুখ ঘুরিয়ে নিলেন। সোহান গিয়ে তার পায়ে হাত দিয়ে সালাম করল, বাবা, আমাকে মাফ করে দিন। রহমত আলী পা সরিয়ে নিলেন। তিনি রাগী গলায় বললেন, জামাই বাবাজি, আল্লাহ তো মাফ করেন, কিন্তু আপনি আমার মেয়েটার সাথে যা করেছেন তা কি মানুষের কাজ? চোর অপবাদ দিয়ে কোলের বাচ্চাসহ তাকে বের করে দিয়েছেন। আজ আবার কি মনে করে এসেছেন? আবার কি অপমান করতে চান? সোহান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে পানি পড়ছে। বাবা, আমি ভুল করেছি। আমি শয়তানের ধোকায় পড়েছিলাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি। দয়া করে আমাকে একবার কাজলের সাথে দেখা করতে দিন। আমি ওর পায়ে ধরে ক্ষমা চাইব। ঘরের ভেতর থেকে সব শুনছিল কাজল। তার বুকের ভেতরটা তোলপাড় করছে। স্বামী এসেছে, তাকে নিতে এসেছে। এটা ভেবে যেমন আনন্দ হচ্ছে, তেমনি গত কয়েকদিনের অপমানের কথা মনে করে বুকটা ফেটে যাচ্ছে। রহমত আলী প্রথমে রাজি হচ্ছিলেন না, কিন্তু কাজলের মা বললেন, ওগো, মানুষ মাত্রই তো ভুল হয়। জামাই যখন নিজের ভুল বুঝতে পেরেছে তখন তাকে একটা সুযোগ দেওয়া উচিত। তাছাড়া নীরব তার বাবাকে ছাড়া থাকতে পারছে না। অবশেষে সোহানকে ঘরে ঢোকার অনুমতি দেওয়া হলো। কাজল জানলার গ্রিল ধরে দাঁড়িয়েছিল। সোহান ধীর পায়ে তার পেছনে গিয়ে দাঁড়ালো। কাজল? সোহানের গলাটা কাঁপছে। কাজল ফিরে তাকালো। তার চোখ ফোলা। গত কয়েক রাত সে ঘুমায়নি। সোহান কাজলের দিকে এক পা এগিয়ে দিয়ে বলল, আমাকে মাফ করে দাও কাজল। আমি অন্ধ ছিলাম। আমি হীরা ফেলে কাচের টুকরো কুড়িয়েছিলাম। আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন। মিম আমার মায়ের সাথে আমার সাথে প্রতারণা করেছে। আমি তাকে বের করে দিয়েছি। এখন তুমি ছাড়া আমার আর কেউ নেই। মা সারাদিন শুধু বউ বউ করে কাঁদছে। আমাদের নীরবকে নিয়ে চলো প্লিজ। কাজল কোনো কথা বলল না। সে শুধু তার কোল থেকে নীরবকে সোহানের কোলে তুলে দিল। নীরব বাবাকে দেখে ফোকলা দাঁতে হেসে উঠল। ছেলেকে কোলে নিয়ে সোহান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে কাজলের হাতটা ধরে হাউমাউ করে কেঁদে উঠল। কাজল, তুমি যদি আমাকে মাফ না করো আমি এখান থেকে যাব না। আল্লাহর কসম, আর কোনোদিন তোমাকে অবিশ্বাস করব না, আর কোনোদিন তোমাকে কষ্ট দেব না। স্বামীর এই কান্না দেখে কাজলের অভিমানের বাঁধ ভেঙে গেল। সেও কেঁদে ফেলল। ছি, এইভাবে কসম কাটবেন না। আপনি আমার স্বামী, আমার জান্নাত। আমি আপনার ওপর রাগ করে থাকতে পারি, কিন্তু ঘৃণা করতে পারি না। চলুন, আম্মা একা আছেন, তার কষ্ট হচ্ছে। কাজলের এই মহৎ হৃদয় দেখে সোহান বুঝল সে সত্যিই ভাগ্যবান। এমন বউ হাজার খুঁজলেও পাওয়া যায় না। সেদিন বিকেলে সোহান কাজল আর নীরবকে নিয়ে ফুলতলা গ্রামে ফিরল। গাড়ি যখন বাড়ির গেটে থামল তখন রাবেয়া বেগম লাঠিতে ভর দিয়ে কোনো মতে বারান্দায় এসে দাঁড়িয়েছেন। কাজলকে দেখে তিনি 2 হাত বাড়িয়ে দিলেন। মারে, তুই এসেছিস, আমাকে মাফ করে দে মা। কাজল দৌড়ে গিয়ে শাশুড়িকে জড়িয়ে ধরল। শাশুড়ি আর বউয়ের এই মিলন দেখে সোহানের মনটা ভরে গেল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, শুকরিয়া আল্লাহ, তুমি আমার হারানো সুখ ফিরিয়ে দিয়েছ। সংসার আবার আগের মতো চলতে শুরু করলো। তবে এবার আর কোনো অশান্তি নেই। সোহান আর কাজল মিলে মায়ের সেবা করে নীরবকে বড় করে। এভাবেই কেটে গেল আরও কয়েকটি বছর। নীরব এখন স্কুলে যায়, কিন্তু আল্লাহ সোহান আর কাজলের সুখের পাল্লাটা আরও ভারী করার জন্য তাদের ঘরে পাঠালেন নতুন এক মেহমান, ফুটফুটে এক কন্যা সন্তান। ফুলতলা গ্রামে সোহানদের বাড়িতে আজ যেন ঈদের আনন্দ। আল্লাহ তাআলা তাদের ধৈর্যের ফল হিসেবে কোল জুড়ে পাঠিয়েছেন এক ফুটফুটে রাজকন্যা। সোহান মেয়ের নাম রেখেছেন নওশিন আবেদিন জারা। নামটি যেমন সুন্দর, মেয়েটি দেখতেও হয়েছে মাশাআল্লাহ চাঁদের টুকরো। 7 বছর বয়সী শাহাদাত হোসেন নীরব এখন আর একা নয়। সে তার ছোট্ট বোনকে পেয়ে খুশিতে আত্মহারা। স্কুল থেকে ফিরেই সে দৌড়ে বোনের দোলনার কাছে যায়। ও আম্মু দেখো, যারা আমার দিকে তাকিয়ে হাসছে। ওকে আমাকে চিনতে পেরেছে। কাজল ছেলের কপালে চুমু খেয়ে বলল, চিনবে না কেন বাবা, তুমি তো ওর একমাত্র ভাই। ভাই বোনের সম্পর্ক তো রক্তের টান। রাবেয়া বেগম এখন লাঠিতে ভর দিয়েও নাতনিকে দেখার জন্য অস্থির থাকেন। অথচ এই রাবেয়া বেগমই একদিন নাতনি হবে শুনলে মুখ বাঁকা করতেন।
আজ তিনি বুঝতে পেরেছেন ছেলে হোক বা মেয়ে, নেক সন্তানই হলো আসল সম্পদ। তিনি নওশিনকে কোলে নিয়ে বিড়বিড় করে দোয়া পড়েন, হে আল্লাহ, আমার এই দাদু ভাইকে তুমি নেক হায়াত দাও, ওর কপালে যেন অনেক সুখ থাকে। একদিন বিকেলে সোহান অফিস থেকে ফিরে দেখল এক অদ্ভুত দৃশ্য। উঠোনে পাটি বিছিয়ে নীরব তার ছোট্ট বোন নওশিনকে কোরআন শরীফের কায়দা দেখাচ্ছে, যদিও নওশিন কিছুই বোঝে না। আর পাশে বসে রাবেয়া বেগম তাসবি গুনছেন। সোহান কাজলের পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, কাজল, এই দৃশ্যটা দেখার জন্য হয়তো আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছিলেন। মনে আছে সেই দিনগুলোর কথা, যখন মিম আমাদের সংসার ভাঙতে চেয়েছিল? কাজল ম্লান হাসল। সব মনে আছে, কিন্তু আমি সব ভুলে গেছি। আল্লাহ আমাদের যা দিয়েছেন তাতেই আমি খুশি। ঠিক সেই সময় গ্রামের এক প্রতিবেশী মহিলা হন্তদন্ত হয়ে তাদের বাড়িতে ঢুকল। ও ভাবি, ও রাবেয়া খালা, শুনছো খবরটা? রাবেয়া বেগম জিজ্ঞেস করলেন, কি খবর রে? মহিলাটি বলল, ওই যে মিম যে তোমাদের সংসারে আগুন দিতে চেয়েছিল, শুনলাম ওর অবস্থা নাকি খুব খারাপ। ওর স্বামী তো ওকে আগেই তাড়িয়ে দিয়েছিল। এখন শুনছি ওর এক জটিল রোগ হয়েছে, শরীরে পচন ধরেছে। বাপের বাড়ির জমিও নাকি সব বিক্রি করে দিয়েছে চিকিৎসার জন্য। এখন নাকি মানুষের দুয়ারে দুয়ারে হাত পাতার দশা। খবরটা শুনে সবাই চুপ হয়ে গেল। সোহান দীর্ঘশ্বাস ফেলে বলল, মানুষের অভিশাপ আর আল্লাহর বিচার বড় কঠিন। সে আমার নীরবকে এতিম করতে চেয়েছিল, আমার অসুস্থ মায়ের সেবা না করে তাকে মারতে চেয়েছিল। আজ আল্লাহ তাকে তার কর্মের ফল দিচ্ছেন। কাজল বলল, ছি, কারো বিপদ দেখে খুশি হতে নেই, আল্লাহ তাকে হেদায়েত দিন, আমরা তার মতো হব না। কাজলের এই কথায় সোহান আবার মুগ্ধ হলো। যে নারী তার শত্রুর জন্য দোয়া করতে পারে সে সাধারণ নারী নয়। দিনগুলো এভাবে কাটতে লাগলো। নীরব আর নওশিন বড় হতে লাগলো। নীরব তার বোনকে খুব আগলে রাখে। কেউ যদি নওশিনকে কিছু বলে, নীরব বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে। একদিন নওশিন হাঁটতে শিখেছে কেবল। সে টলমল পায়ে হেঁটে গিয়ে দাদি রাবেয়া বেগমের কোলে ওঠে। আধো আধো বলে ডাকল, দাদিমা। রাবেয়া বেগমের চোখ দিয়ে আনন্দের পানি গড়িয়ে পড়ল। তিনি কাজলের দিকে তাকিয়ে বললেন, বৌমা, আমি তো চলে যাওয়ার সময় হয়ে এলো। আমার নাতনিটা যখন দাদি বলে ডাকলো, আমার কলিজাটা জুড়িয়ে গেল। তোরা সুখে থাক মা, আমি মরে গেলেও শান্তি পাবো। সোহান আর কাজলের সংসার এখন কানায় কানায় পূর্ণ। একদিকে বাধ্য সন্তান, অন্যদিকে সুস্থ মা এবং পরস্পরের প্রতি অগাধ ভালোবাসা। তারা প্রমাণ করে দিল, হিংসা বা ষড়যন্ত্র দিয়ে ক্ষণিকের জন্য অশান্তি করা যায়, কিন্তু ধৈর্যের ফল আল্লাহ সবসময় মিষ্টি দেন। ফুলতলা গ্রামে আজ সকাল থেকেই আকাশটা মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সোহান অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, আর কাজল নওশিনকে খাইয়ে দিচ্ছিল। নীরব স্কুলের ব্যাগ গুছিয়ে অপেক্ষা করছে বাবার সাথে স্কুলে যাবে বলে। হঠাৎ গেটে কান্নার আওয়াজ শোনা গেল। সোহান জানলা দিয়ে তাকিয়ে দেখল একটি বয়স্ক মহিলা গেট ধরে দাঁড়িয়ে কাঁদছেন। ভালো করে তাকাতে সোহান চমকে উঠল। আরে, এ তো মিমের মা, যে মহিলা একদিন অহংকার করে বলেছিল আমার মেয়ে এই পচা গন্ধের বাড়িতে থাকবে না। আজ তার পরনে মলিন শাড়ি, চেহারা ভেঙে চুরমার। সোহান রাগে ঘর থেকে বের হলো না, কিন্তু কাজল মায়াবতী। সে দৌড়ে গেল, খালাম্মা, আপনি বৃষ্টিতে ভিজছেন কেন? ভেতরে আসুন। মিমের মা কাজলের পা জড়িয়ে ধরলেন। বৌমা, আমাকে মাফ করে দাও, আমি আমার বাপের শাস্তি পাচ্ছি। আমার মেয়ে মিম, ও আর বাঁচবে না মা, ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে ও মরে যাওয়ার আগে শুধু একবার তোমাদের কাছে মাফ চাইতে চায়। তোরা যদি মাফ না করিস, ওর জানটা কবচ হচ্ছে না, ও খুব কষ্ট পাচ্ছে রে মা। সোহান ঘর থেকে বেরিয়ে গর্জন করে উঠল, ওই ডাইনি মরে যাক, আমাদের কি? সে আমার মায়ের দুধে বিষ মেশাতে চেয়েছিল, আমার কাজলকে চোর সাজিয়েছিল। তার মুখ আমি দেখতে চাই না, আপনি যান এখান থেকে। মিমের মা হাউমাউ করে কাঁদতে লাগলেন। কাজল তখন সোহানের হাত ধরল। ওগো শুনুন, মানুষ যখন মৃত্যুর দুয়ারে থাকে তখন তার সব অপরাধ মাফ করে দিতে হয়। আল্লাহ তো ক্ষমাশীল। আমরা যদি তাকে মাফ না করি তবে আল্লাহ আমাদের ওপর খুশি হবেন না। চলুন একবার দেখে আসি, হয়তো এটাই শেষ দেখা। কাজলের কথায় সোহান না করতে পারল না। তারা মিমকে দেখতে গেল। মিম এখন আর সেই আগের বাড়িতে থাকে না। জমিজমা বিক্রি করে এখন তারা গ্রামের এক প্রান্তে ভাঙা কুড়ে ঘরে থাকে। ঘরে ঢুকে সোহান আর কাজল শিউরে উঠল। মিমের সেই রূপ লাবণ্য আর নেই। শরীর শুকিয়ে হাড় জিরজিরে হয়ে গেছে, সারা গায়ে ঘা। সে যন্ত্রণা ছটফট করছে। কাজলকে দেখে মিম ঘোলাটে চোখে তাকালো। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে অস্পষ্ট স্বরে বলল, ভাবি, কাজল ভাবি, তুমি এসেছ? কাজল মিমের শিওরে বসল। হ্যাঁ মিমাপা, আমি এসেছি, আপনি শান্ত হন। মিম কাঁপতে কাঁপতে বলল, ভাবি, আমি তোমাকে চোর অপবাদ দিয়েছিলাম, আমি দুধে ওষুধ মিশিয়েছিলাম, আমি তোমার সংসার ভাঙতে চেয়েছিলাম, কিন্তু দেখো আল্লাহ আমার সংসার ভেঙে দিয়েছে। আমার স্বামী আমাকে লাথি মেরে বের করে দিয়েছে। আজ আমার কেউ নেই, আমাকে মাফ করে দাও ভাবি, নইলে আমি মরেও শান্তি পাবো না। কাজল চোখের পানি ধরে রাখতে পারল না। সে মিমের মাথায় হাত বুলিয়ে দিল। মিমাপা, আমি আপনাকে অনেক আগে মাফ করে দিয়েছি, আমার মনে কোনো ঘৃণা নেই। আপনি কালেমা পড়ুন, আল্লাহর কাছে মাফ চান। মিম সোহানের দিকে তাকালো। সোহান ভাই, তুমি?
সোহান মুখ ঘুরিয়ে চোখের পানি মুছল। সে বলল, আল্লাহ তোমাকে মাফ করুন মিম, আমিও মাফ করলাম। সোহান আর কাজলের মুখে মাফ করলাম শোনার সাথে সাথে মিমের ছটফটানি কমে গেল। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ দুটো স্থির হয়ে গেল। মিম এই দুনিয়া ছেড়ে চলে গেল, কিন্তু রেখে গেল এক বিশাল শিক্ষা। অহংকার পতনের মূল, আর অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি আগে হয়। মিমের জানাজা ও দাফন শেষ করে সোহান আর কাজল যখন বাড়ি ফিরল তখন সন্ধ্যা নেমেছে। তাদের মনটা খুব ভারী। বাড়িতে ঢুকে তারা দেখল এক মায়াবী দৃশ্য। রাবেয়া বেগম বারান্দায় বসে আছেন। তার এক পাশে নীরব, অন্য পাশে নওশিন। দাদি তাদের গল্প শোনাচ্ছেন। কাজল সোহানের দিকে তাকিয়ে বলল, দেখেছেন, আজ যদি আমি মিম আপার মতো হিংসা করতাম তবে আজ আমাদের এই সুখের সংসার থাকতো না। মিম আপা চলে গেছে, কিন্তু আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে লোভ আর হিংসার শেষ পরিণতি শুধুই ধ্বংস। সোহান কাজলের কপালে চুমু খেয়ে বলল, তুমি আমার ঘরের লক্ষ্মী, তোমার উসিলাতে আল্লাহ আমাদের এই বিপদ থেকে বাঁচিয়েছেন। রাত গভীর হলো। ফুলতলা গ্রামের সবাই ঘুমে, শুধু জেগে আছে সোহান আর কাজল। তারা তাদের দুই সন্তান নীরব আর নওশিন এর মুখের দিকে তাকিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল। সময়ের চাকা ঘুরতে ঘুরতে পার হয়ে গেছে দীর্ঘ 20টি বছর। ফুলতলা গ্রামে সেই টিনের চালের বাড়িটি এখন আর নেই। সেখানে দাঁড়িয়ে আছে একটি সুন্দর দালান বাড়ি। বাড়ির নাম কাজল ভিলা। সোহান তার প্রিয় স্ত্রীর নামে বাড়ির নাম রেখেছে। সোহান আর কাজলের চুলে এখন পাক ধরেছে। বয়সের ভারে সোহান এখন আর আগের মতো দৌড়ছাপ করতে পারে না, কিন্তু কাজলের প্রতি তার ভালোবাসা এক বিন্দুও কমেনি। বিকেলবেলা বাড়ির ছাদের বাগানে বসে সোহান আর কাজল চা খাচ্ছে। তাদের সামনে দিয়ে এক যুবক হেঁটে আসছে। সুঠাম দেহ, মুখে দাড়ি, চোখে চশমা। সে আর কেউ নয়, তাদের বড় ছেলে শাহাদাত হোসেন নীরব। নীরব এখন শহরের নামকরা ইঞ্জিনিয়ার। বাবার কষ্ট লাঘব করতে সে সংসারের হাল ধরেছে। নীরবের পেছনে পেছনে আসছে এক সুন্দরী তরুণী, মাথায় হিজাব, হাতে বই। সে হলো সোহান কাজলের আদরের রাজকন্যা নওশিন আবেদিন জারা। নওশিন এখন মেডিকেলে পড়ছে। ডাক্তার হয়ে গ্রামের মানুষের সেবা করবে, এটাই তার স্বপ্ন। নীরব এসে বাবার পাশে বসল। বাবা, আম্মু, তোমরা এখানে? আমি আর যারা তো তোমাদেরকে খুঁজছি। কাজল ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, কেন বাবা, কিছু দরকার? নীরব হাসল। দরকার তো আছে। সামনের সপ্তাহে আমার প্রমোশন হচ্ছে। আমি চাই তোমরা দুজন আমার সাথে শহরে চলো, তোমাদের নিয়ে একটু ঘুরব। সোহান গর্বিত চোখে ছেলের দিকে তাকালো। সে কাজলের হাত ধরে বলল, দেখলে কাজল, আল্লাহ আমাদের কি দিতে চেয়েছিলেন। আজ যদি মিমের ষড়যন্ত্রে আমি তোমাকে তাড়িয়ে দিতাম তাহলে কি এই ইঞ্জিনিয়ার ছেলে আর ডাক্তার মেয়ে পেতাম? মিম তো চেয়েছিল আমার বংশ ধ্বংস করতে, আর আল্লাহ আমার বংশকে আলোকিত করেছেন। কাজলের চোখ ভিজে গেল। তার মনে পড়ে গেল শাশুড়ি রাবেয়া বেগমের কথা। তিনি গত 5 বছর হলো মারা গেছেন। মৃত্যুর আগে তিনি কাজলের হাত ধরে বলে গিয়েছিলেন, বৌমা, তুই আমার বউ না, তুই আমার মা। আমি মরে গেলে আমার জন্য দোয়া করিস। কাজল আজও প্রতি ওয়াক্ত নামাজের শাশুড়ির জন্য দোয়া করে। নওশিন এসে মায়ের গলা জড়িয়ে ধরল। আম্মু, তুমি আবার কাঁদছ? তুমি না বলো অতীতের দুঃখ মনে করতে নেই? কাজল মেয়ের গালে চুমু খেয়ে বলল, এটা দুঃখের কান্না না রে মা, এটা সুখের কান্না। আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। সন্ধ্যা নেমে এলো। ফুলতলা গ্রামের মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসছে। সোহান, কাজল, নীরব আর নওশিন সবাই উজু করে নামাজের জন্য তৈরি হলো। তাদের ঘর থেকে ভেসে আসছে কোরআন তেলাওয়াতের সুর। যে ঘরে একসময় অশান্তির আগুন জ্বলত, সেই ঘর এখন জান্নাতের বাগান। সোহান নামাজের পাটিতে বসে মোনাজাত ধরল। তার পাশে কাজল। সোহান বলল, হে আল্লাহ, তুমি আমার কাজলকে দুনিয়াতে যেমন ধৈর্যশীল বানিয়েছ, আখিরাতেও তাকে জান্নাতুল ফিরদৌস দান করো। আর যারা আমাদের ক্ষতি করতে চেয়েছিল তাদের তুমি মাফ করে দিও। কাজল মুচকি হাসল। সে জানে জীবন মানেই যুদ্ধ, কিন্তু সে যুদ্ধে যদি ঈমান আর ধৈর্য থাকে তবে জয় নিশ্চিত। মিমের মতো মানুষেরা ইতিহাসের আস্থা করে হারিয়ে গেছে, কিন্তু কাজলের মতো নারীরা বেঁচে থাকে তাদের ত্যাগের মহিমায়। এভাবেই সুখ, শান্তি আর ভালোবাসায় কেটে যেতে লাগলো তাদের বাকি জীবন। সতীনের কাঁটা সরে গিয়ে সেখানে ফুটে রইল ভালোবাসার হাজারো গোলাপ। আমাদের আজকের এই দীর্ঘ গল্পটি এখানেই শেষ হলো। এই গল্প থেকে আমরা শিখলাম ধৈর্য। কাজল হাজারো অপমান সহ্য করেও ধৈর্য ধরেছিল, তাই শেষে সে বিজয়ী হয়েছে। ভরসা, আল্লাহর উপর ভরসা থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসে না। ক্ষমা, প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিলে আল্লাহ সম্মান বাড়িয়ে দেন। পাপের শাস্তি, মিমের মতো যারা অন্যের সংসার ভাঙে তাদের পরিণতি কখনোই ভালো হয় না। গল্পটি যদি আপনাদের হৃদয়ে একটু নাড়া দিয়ে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার মতামত। এমন আরও শিক্ষণীয় গল্প পেতে তাকওয়ার আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।